গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে জামায়াত ইসলামী তাদের সেই বহুল প্রত্যাশিত রাজপথের কর্মসূচি শুরু করেছে। জামাতের কর্মসূচি লোকে লোকারণ্য। জামাত নয় শুধু, জামাত জোট, জামাতের এনসিপির আরো জোটভুক্ত বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং কঠিন বার্তা দিয়েছে। দর্শক, জামাতের এই কর্মসূচির শুরু আছে, শেষ নাই। মানুষ আর মানুষ। বাংলাদেশে এই মুহূর্তে প্রচন্ড গরম। তীব্র গরম উপেক্ষা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানুষ রাজপথে নেমে গিয়েছে। জামাতের বিক্ষোভ মিছিলের সামনে নারীরা, এটাও একটা বিরল দৃশ্য। যদিও এটা জামাত জোট, তারপরও এখানে নেতৃত্বে জামাত, এখানে নারীরা থাকে। চরমনাই তো এখানে এমনিতেই থাকতে পারতো না। তো দর্শক, নেতারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে গণভোটের রায় না মানলে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপি টিকতে পারবে না। এই সব ক্লিয়ার কথা, একটাই কঠিন বার্তা, একটাই। এবং এখানে নেতারা স্মরণ করে দিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে 36 দিন লেগেছে, কিন্তু বিএনপি সরকার যদি উল্টাপাল্টা করে তাদের পতন ঘটাতে 36 ঘন্টাও লাগবে না। হ্যাঁ, ইটস ট্রু। আওয়ামী লীগের যে শক্তি ছিল, তারা যেভাবে সমাজে ভিত্তি স্থাপন করেছিল, তাতে তাদের পতন ঘটাতে 36 দিন লেগেছে। এটা কম সময়ের মধ্যে হয়েছে, এটা আল্লাহর রহমত ছিল। কিন্তু বিএনপির যে শক্তি, বিএনপি যে টাইপের ধৈঞ্চা দল, তাদেরকে সরাতে 36 ঘন্টাও বেশি লাগবে না। এখন পর্যন্ত সরকার পতনের কথা জামাত এনসিপি কল্পনা করছে না। এখন পর্যন্ত দাবি মানতে বাধ্য করার কথা ভাবছে। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার কিন্তু অলরেডি সরকার পতনের আলাপ শুরু করে দিয়েছে। মানে বিএনপির কপালে বিপদ আছে। আর দেশের যে অবস্থা, বিশ্ব রাজনীতির যে পরিস্থিতি, তাতে বিএনপি হচ্ছে পাটকাঠির মতো, নাড়া দিলেই পড়ে যাবে, জামাত ফু দিলেই বিএনপি উড়ে যাবে। এই পরিস্থিতিতে বিএনপির মতো দুর্বল সরকারের টিকে থাকা একদম সম্ভব নয়। এই জন্য জামাতের দাবি মেনে, এনসিপির দাবি মেনে তাদের সাথে বৃহত্তর ঐক্যের ভিত্তিতে চলা ছাড়া কোনো উপায় নেই। তো দর্শক, বিপুল সংখ্যক মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং রাজপথে যা নেমেছে শুরু করেছে, তাতেই মানুষ আর মানুষ, গণজোয়ার। এর মাধ্যমে প্রমাণিত হয় জামাত ইসলামী যদি আন্দোলন শুরু করে, জামাত ইসলামী যদি বিএনপিকে ফু দেয়, বিএনপি উড়ে যাবে। জামাত যদি বিএনপির 12টা বাজিয়ে দিতে চায়, জামাতের পক্ষে কোনো ব্যাপার না। জামাতের সেই গাটস রয়েছে, সেই জনশক্তি রয়েছে, সেই সামর্থ্য রয়েছে। বাধ্য হয়ে বিএনপি জামাতের এই বিপুল সমর্থনকে, এই জনগোষ্ঠীকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো ট্যাগ দিবে। কিন্তু লাভ নাই। এখানে তো সব তরুণ, এখানে আছে এনসিপির ছেলেরা। 72 সংবিধানে যারা বিরোধিতা করে তাদেরকে বলে রাজাকার। তারা নাকি স্বাধীনতা বিরোধী, 71 পরাজয়ের গ্লানি থেকে নাকি তারা বলে। তাহলে এই নাহিদ, সার্জিস, হাসনাত, আখতার, এদেরও কি 71 পরাজয়ের গ্লানি? এটা তো হতে পারে না। তো দর্শক, এই কথাগুলো টিকে না। বিএনপি প্রগতিশীল ভাব নেয়, আর জামাতের মিছিলের সামনেও তো প্রগতিশীল নারীরা থাকে। ডাক্তার মাহমুদা মিতু, আরো অনেক নারীরা থাকে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলে নারীরা বায়তুল মোকাররমের সিঁড়ির গেটে বসে থাকে। অতএব এই জনস্রোতকে বিএনপি থামাতে পারবে না, মোকাবেলা করতে পারবে না। বিএনপি তছনছ হয়ে যাবে। বিএনপি যদি এখানে হাত দেয়, বিএনপির হাত পুড়ে যাবে। তো দর্শক, এটিএম আজহারুল ইসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আল্লামা মামুনুল হক, আখতার, প্রত্যেকেই চমৎকার বক্তব্য দিয়েছেন। এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। এর মানে সংস্কার করতে হবে বাংলাদেশের। ওই যখন এক দফা ঘোষণা করেছিল ছাত্ররা, তখনই কিন্তু রাষ্ট্র ব্যবস্থার আমূল সংস্কারের কথা বলা হয়েছিল এবং ন্যূনতম সংস্কার কথা বলা হয়েছিল। সেই সংস্কারটা হাসিনা পতনের আগেই কিন্তু এক দফার ঘোষণার মধ্যেই সংস্কার ছিল। অতএব শুধু এক দল যাবে আরেক দল আসবে এটা না, সংস্কার করতে হবে। এটাই ছিল জুলাই বিপ্লবের মূল চেতনা। এই চেতনা বাস্তবায়িত না হলে অনিবার্যভাবে আরেকটা বিপ্লব হবে। এটাই আজহারুল ইসলামের বক্তব্যের মূল কথা।
আর এটিএম আজহারুল ইসলাম সবার আতঙ্কের নাম, কারণ এটিএম আজহারুল ইসলাম ফাঁসির কাস্ট থেকে ফিরে এসেছেন। অতএব তার তো কোনো ভয় ডর নেই। তিনি রাজনীতির শেষ দেখে এসেছেন এবং তিনি বাংলাদেশের একদম পরীক্ষিত সার্টিফিকেট প্রাপ্ত ভালো লোক, সৎ লোক, যার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি। এরকম সার্টিফিকেট কয়জনের ভাগ্যে জোটে? আদালত বলেছে, একদম ফুল বেঞ্চ বলেছে যে তিনি নির্দোষ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এটিএম আজহারুল ইসলামের কথার একটা আলাদা ওয়েট আছে। বিএনপির রাজনীতি একদিকে সুবিধাবাদী আর একদিকে মুনাফিকি। আল্লামা মামুনুল হক, মামুনুল হকের আরেকটা পরিচয় কিন্তু তিনি হেফাজত নেতা। অতএব এই মুনাফিকি রাজনীতি করে বিএনপি টিকতে পারবে না। বাইতুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হয় সমাবেশের শেষে মিছিল হয়, বিশাল মিছিল। এই মিছিল দেখে বিএনপির ভয় পাওয়ার কথা এবং বিএনপির স্মরণ রাখা উচিত যে এই যে রাজপথের জনতা, এদের সাথে বেয়াদবি করলে পরিণতি হাসিনার চাইতেও জঘন্য হবে। কারণ এই জনতা সংসদে ঢুকে পড়তে মোটেও দ্বিধাবোধ করবে না বিএনপি লিমিট ক্রস করলে। এবং এই জনতাকে, সদ্য হাসিনা পতন আন্দোলনকারী এই জনতাকে, সদ্য হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী এই জনতাকে রাজপথে বিক্ষোভ মিছিল করে দাবি আদায় করা যাবে না, রাজপথে এই করতে দেওয়া, এইসব সালাউদ্দিন মার্কা এইসব হুমকি দামকি দিয়ে যে কিছুই করা যাবে না, এটা বিএনপি যত তাড়াতাড়ি রিয়েলাইজ করবে তত ভালো হবে। এই হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দানকারী এই জনতাকে যদি বিএনপি বিন্দু মাত্র সময়ের জন্য দমন করার চেষ্টা করে, বিএনপির পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, আজকে এক দলের বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে ফেসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এজন্য সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। মানে বিএনপির ইতিহাসই হচ্ছে এটা, যে মানতে চায় না, তারপর ঘাট ধরে তাদেরকে মানানো হয়। আল্লামা মামুনুল হকও ক্লিয়ার বক্তব্য দিয়েছেন যে দাবি মানতে হবে, নইলে অবস্থা খারাপ হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এমপি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য বৈধ হলেও জনগণের ভোটে গণভোট জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোটকে বলছে অবৈধ। এরকম গণভোটকে অবৈধ বললে তার পরিণতি একটাই, ধ্বংস। শুধু ক্ষমতাচ্যুত না, একদম ধ্বংস। তা বিএনপি আওয়ামী লীগের চাইতেও নিদারুণভাবে ধ্বংস হবে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। হামিদুর রহমান আজাদ বলেন, 12 তারিখ অনুষ্ঠিত নির্বাচনের একই তফসিলে 2টা নির্বাচন হয়েছে। অতএব একটাকে অস্বীকার করলে আরেকটা অস্বীকার করা হয় এবং গণভোট অধ্যাদেশ বা যে আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন হয়েছে, সে আদেশ ছাড়া জাতীয় নির্বাচনের বৈধতার আর কোনো ভিত্তি নেই। আর বিএনপি সেই আদেশকে অস্বীকার করছে, বৈধতা স্বীকার করতে চাচ্ছে না। তো দর্শক, সব কথার এক কথা এটাই যে বিএনপি যদি দাবি না মানে, গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে 36 দিন লাগবে না, 36 ঘন্টায় বিএনপির পতন হবে এবং জামাত এটা ঘটাবে। এবং দুঃখজনক হলে সত্য, ভারত তখন বিএনপির হাত ছেড়ে দিবে, আমেরিকা হাত ছেড়ে দিবে এবং বিএনপির প্রিয় প্রথম আলো ডেইলি স্টারও বিএনপির পক্ষ ত্যাগ করবে, অলরেডি পক্ষ ত্যাগ করা শুরু করেছে। যে এটাদের স্বাভাবিক, কোনো ডিভেস্টেড লাগবে না, আমার কোনো ইন্ডিয়া লাগবে না, আমার একটা কথার কথা, ভারত লাগবে না, আমেরিকা লাগবে না, এমনি নির্বাচন হোক, জনগণ আপনি দেখতে তো বিএনপি তো এমনি ক্ষমতায় আসতো, এমনি ক্ষমতা। ওই যে আপনি যেটা বললেন সিটেরই ক্ষতি হতো, সেটা আরেক কথা, কিন্তু বিএনপির ক্ষমতা আসার ঠেকানো যেত, মানে বন্ধ হতো না, বিএনপি আসতো ইনশাআল্লাহ। কারণ বিএনপি একটা কি করবো, এই যে বিএনপি যখন নির্বাচন, বেগম জিয়া মৃত্যুবরণ করার 1.5 মাসের মাথায় তো নির্বাচন হলো, মানুষের ভিতরে একটা আবেগ কাজ করে নাই করছে। তারপরে এত বছর মানে বিএনপি নির্যাতিত হয়েছে, মানুষের আবেগ কাজ করে নাই করছে। সুতরাং বিএনপি কার উপর দরকার, কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা এখানে ওনাকে মানে একটু অস্বস্তি বলি, অসহায়ত্ব বলি, যেটাই বলি, হয়তো ওনার ভিতরে সেটা কাজ করেছে, যার কারণে উনি অনেকের কথা শুনতে হয়েছে, পরামর্শ। মানে আমি বলি না যে ওনাকে কেউ অর্ডার করছে, ডিক্টেট করছে, এটা না। এখন ওনাকে সালাউদ্দিন সাহেব যদি ম্যানেজ করে পারছেন, উনি 10টা কথা ওনাকে দাঁড় করাতে পারছেন,
কিন্তু উনি যদি প্র্যাকটিক্যালি থাকতেন তাহলে তো উনি নিজ চোখে দেখতেন। আবার যেটা ওনার মাধ্যমে হাত হয়ে বিভিন্ন টেলিফোনের মাধ্যমে আমার কাছে যে তার বার্তাগুলো যেত, সেগুলো যে প্রত্যেকটা সঠিক ছিল সেটার গ্যারান্টি কি? পেছনের দিকে আসেন, সামনে আসেন। যার কারণে এই জিনিসগুলোর কারণে উনি অনেকগুলো জিনিস উনি নিজের ভিতরেও চিন্তা করছে যে এখন তো একটা ক্রুশিয়াল মুভমেন্টে উনি তখন পড়ে গেছিলেন। দেখেন যে ওনার সাথে যে এক্সক্লুসিভ একটা মিটিং লন্ডনে আপনার প্রধান উপদেষ্টার হয়েছিল, কাউকে সেখানে রাখা হয়নি লাস্ট 45 মিনিটে। আপনি কি মনে করেন সেখানে 45 মিনিটে মানে খুবই মানে রাজনীতিকে খুবই আরামায়েশের কথাবার্তা হয়েছে? অবশ্যই না। তাহলে ইউনূস সাহেবের সাথে যে কথাগুলো হয়েছে সেটা ইউনূস সাহেবের কাছে সেটার তথ্য আছে। এখন ইউনূস সাহেব যখন আবার এটা বিদেশি মিডিয়াতে বলা শুরু করবেন, তখনই দেখবেন যে কি এই আস্ফালন গুলো থেমে যাবে। এখন অনেকে হয়তো ভরসা দিচ্ছেন যে আওয়ামী লীগ তাদের সাথে থাকবে, তাদের সাথে মাঠে ঘাটে যুদ্ধ করবে, তাদের সাথে মানে 11 দলীয় জোট এনসিপি কে মোকাবেলা করবে। পারবে না। এটাই বলতেছি যে এই যে মেজর যে রিফর্ম গুলো, বিশেষ করে আপনি বলেন গুম প্রতিরোধ অধ্যাদেশ খুবই সেন্সিটিভ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণ্য বোর্ড অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, মানে গভর্নর ইচ্ছামতো নিয়োগ করব, এবং দুর্নীতি দমন কমিশন। আপনি যখন আপনার পছন্দের মহাপরিচালক নিয়োগ দিতে দুর্নীতি দমন কমিশনে, তার মানে ইচ্ছা আপনি দুর্নীতি করবেন। তো এই বিষয়গুলো এই নিকট ভবিষ্যতে জনগণ কিভাবে নিবে বলে আপনি মনে করেন? জনগণ নিবে না তো, কারণ আপনার এটা নিত যদি আপনার একটা ওই হ্যাবোট না থাকতো। এখন হ্যাবোট হওয়ার কারণে ওখানে তো 5 কোটি মানুষ ইনভলভ হয়ে গেছে অলরেডি। ওখানে তো 5 কোটি মানুষ ইনভলভ হয়ে গেছে ভাই। 5 কোটি মানুষ তো সোজা অঙ্ক না, এই 5 কোটি থেকে 10 কোটি হবে। এখন আমার কথাটা হলো মানুষ তো এটাকে স্বাভাবিক নিবে না, নিত যদি এই গণভোটটা একই দিনে না হতো, আর গণভোটে যদি ব্যাপকভাবে জনগণের অংশগ্রহণ না থাকতো। আমরা বিএনপিকে শুধু এটাই বোঝাতে চাচ্ছি, ভাই ক্ষমতা চিরস্থায়ী না। আজকের এই সংস্কারটা করলে কালকে আপনি বিরোধিতা করে গেলে আপনারও কাজে লাগবে। আপনি সার্চ কমিটির মাধ্যমে তখন আপনার ইয়েতে দুদকের কমিশন নিয়োগ হবে। আপনার বিরোধী দল এবং প্রধানমন্ত্রী মিলে কমিটি যেটা হবে সেটা দিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে, এটাই বলা আছে সংস্কারে। বুঝছেন? তাহলে এটা আজকে আপনি কেন ধরে নিচ্ছেন যে আপনি সারা জীবন আপনি ক্ষমতায় থাকছেন? না, আপনি আগামী দিনের জন্য আপনার জন্য কিছু রাখেন না। আপনি কেন পরপর 10 বছর যে মেয়াদের প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, আগে আপনি 10 বছর থাকেন না আল্লাহর রহমতে, সমস্যা নাই তো। তারেক রহমান সাহেব 10 বছর থাকার পর 15-11 বছরের মাথায় আল্লাহ ওনাকে হায়াত দেখ, আল্লাহ ওনাকে যখন নেখায়াত দান করবে 11 বছরের মাথায় তখন এটা ভাবা যাবে। আর তখন 11 বছর আস্তে আস্তে আপনার মেয়ে, ওনার স্ত্রী, ওরাও তো দাঁড়ায় যায়। বিএনপি কি অর্জন করে? 2 বছরের কি কম ব্যাপার যে 2 বছর উনি প্রধানমন্ত্রী থাকুক না আগে 2 টার্ম? তাহলে এটা নিয়ে এত রেশারেশি, এগুলোই তো সংস্কার। এটাই তো সংস্কার। আর সংস্কার কি? যে সংসদীয় নেতা, তারপরে হলো যে প্রধানমন্ত্রী, তারপরে গিয়ে হলো দলের প্রধান একজন থাকতে পারবে না। ঠিক আছে, এখন এটা ডিসেন্ট্রালাইজ করে সমস্যা কি? সংস্কার তো এইটা। এখন এখানে আপনি যদি এই জায়গাটাতে না রাখেন, আপনি এখন চুপ্পুকে দিয়ে রেখে আপনি বোঝাচ্ছেন যে আপনি ইনক্লুসিভ রাজনীতি। তো মানুষকে এটা কোনভাবে নিচ্ছে? অর্থাৎ খলিলুর রহমান আসলো আপনার কোত্থেকে? ইউনূস সাহেবের কোটা থেকে। সুপ্পু আসলো কোত্থেকে? আওয়ামী লীগের কোটা থেকে। তারপরে দেখলো যে কি ধরেন আপনার যে ইয়া আসলো কোত্থেকে? আমেরিকার কোটা থেকে। তো আপনার চীন কই, পাকিস্তান কই? তাদের তো কোনো কোটা নাই। যার কারণে এখন চীনে গিয়ে আপনার ওই বিরোধী দলের নেতার সাথে গিয়ে তারা ইফতার বিতরণ করতেছে। তারা তো রাজনীতির সাথে মিলিত হয়ে গেছে। আপনি এক জায়গায় সহজ সমীকরণ ফেলছেন কেন? আপনি মনে করতেছেন আপনার সাথে একটা আঞ্চলিক শক্তি কে? ভারত, আর একটি পরাশক্তি কে? যুক্তরাষ্ট্র আছে। তাহলে আপনার এদের সাথেও তো অল্টারনেটিভলি চীন আছে, আবার এই অঞ্চলের পাকিস্তান আছে, তুরস্ক আছে। যেটা সামরিক চুক্তিগুলো তুরস্ক যে মানে জিনিসগুলো যে আমাদের এই গত কয়েক দিনে ঢুকে গেছে, তারা তো ঢুকে গেছে অলরেডি। আপনি অ্যাক্সেস বন্ধ করবেন কিভাবে? পাকিস্তান তো অলরেডি ঢুকে গেছে, আপনি এই জিনিসগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? চীন তো রাজনৈতিকভাবে ঢুকে গেছে। সকল রাজনৈতিক নেতাকে তারা তাদের দেশ সফর করে
তাদের সরকারি দলের সাথে তাদের মতবিনিময় সবার আয়োজন করে দিয়েছে। বিগত কোনো কালেই চীন বাংলাদেশের রাজনীতি নিয়ে এতটা মাথা ঘামায়নি। এখন যারা যতটা অ্যাক্টিভ তারা, তা আপনাকে তো এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে। এখন আমরা যখনই এটাই বলি তখনই কথাটা হলো যে শত্রু হচ্ছি, কিন্তু আমরা তো প্রকৃত বন্ধু হয়ে কথাটা বলতে চাই। কিচ্ছু দরকার নেই আমাদেরকে আমরা এই বলতে পারতেছি, এটাই ভালো। আমার কথাটা হলো আপনার এখন যতটুকু আছে এতটুকু তো আপনার হওয়ার কথা ছিল না। আপনি জুলাইকে অস্বীকার করে আপনি এটা করতে পারবেন না। তো যেমন জনগণ বলতো না যে এরা যখন পদত্যাগ করবে সবাই দেশ ছেড়ে পালাবে, তাদের বিমানের টিকিট করা আছে না? তো আপনার কি ওরা পালাইছে? আপনি ভোটের ইকুয়েশনটা বুঝেন না কেন? আপনি মির্জা আব্বাস সাহেবের মতো এত ঘাঘু একজন প্রভাবশালী নেতাকে জিততে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ভোটের ব্যবধান এত কম হয় কেন? কেন আপনার মাথায় এটা যাচ্ছে না? কেন তারেক রহমান একজন জাতীয় নেতা, একটা দলের জনপ্রিয় দলের, বাংলাদেশের একমাত্র দলের উনি প্রধান, ওনাকে কেন খালেদা জিয়া সাহেবের সাথে 5,000 ভোটে জিততে হবে? কেন আপনি জিনিসগুলোকে কাউন্টে নিচ্ছেন না? এই ভোটগুলো কোথা থেকে আসছে? এই ভোটগুলোতে আবার বিদ্রোহ করবে। ওই যে আগামী দিনের কথা যেটা আসতেছে, এই যে এখন জামাত যে কৌশল নিচ্ছে, 11 দল যে কৌশল নিচ্ছে, কি কৌশল নিচ্ছে আপনি জানেন? আমি বলে দিই আপনার অনেক, তারা চাচ্ছেও, প্লিজ বলেন। আমি বলে দিই যে তারা চাচ্ছে যে বিএনপি এটা পাস না করুক, গণভোট থেকে তারা বেরিয়ে যায়। আমি নিশ্চিত আমি বলে দিলাম ভেতর, তারা এটা মুখে বলবে না, মুখে তো বলবে আমরা চাই, কিন্তু ভেতর থেকে তারা চাচ্ছে যে বিএনপি এগুলো তোয়াক্কা না করুক। তার মানে তাদের জন্য যেন আগামী দিনের রাজনীতিটা তাদের কাছে চলে আসে, নাহলে তারা কালকে থেকে আর কি রাজনীতি করবে? পরশুদিন কি বলবে? মিছিল কি নিয়ে মিছিল করবে, কি নিয়ে মিটিং করবে? আপনি আমাকে বলেন। তাহলে আপনি রাজনৈতিক ভাবে মাঠ গরম করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অস্ত্রটা তো বিএনপি তুলে দিচ্ছে। কিন্তু পলাশ ভাই, এটা কি জেলাসি যে আমরা বিএনপি 15 বছর চেষ্টা করে হাসিনাকে হটাতে পারলাম না, তোমরা এনসিপি আইসাই হাসিনাকে হটিয়ে দিলা, যাও আমরা ক্ষমতা এসে এগুলো করুন না? এটা কি মানে এনসিপির প্রতি জেলাসি থেকেই বিএনপি এগুলো করতেছে? এগুলা যারা যদি করে থাকে তাহলে তো এগুলো হবে একদমই একটা ছেলে মানুষ। হ্যাঁ, কারণ এগুলা দিয়ে তো আর রাজনীতি চলে না। রাজনীতি হলো অনেক উঁচু মার্গের, রাজনীতি হলো রাজার নীতি। যে রাজনীতি করবে, যে রাজনীতি কেউ ধরতে পারবে না। এই যে আমি এখন আপনাকে একটা রাজনীতির কথা বললাম যে এনসিপিরা চাচ্ছে যে বিএনপি এটা না মানুক মনে 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 মনে। এটার কারণ একটাই যে তাদের রাজনীতি করার জন্য স্পেসটা করা থাকবে, আপনাদের মতো প্ল্যাটফর্ম করা থাকবে, আমরা এসে কথা বলবো, তারা সব জায়গাতে দৃশ্যমান থাকবে, মিডিয়া হাউস গুলোতে মানে দৃশ্যমান থাকবে, সময় মতো সেটা কাজে লাগবে। আর আপনি যদি রাজনীতিকে বন্ধ করে দেন এগুলো মেনে, তো রাজনীতি শেষ।